আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি আমার আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের রাইটিং পার্টের ভিডিও, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্ট। তো রাইটিং পার্টের সলিউশন বলতে পারো যে আজকের ক্লাস থেকেই তোমার এই রাইটিং পার্টের সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে জাস্ট কয়েকটা ফরম্যাট দেখাই দিব, তাহলে তোমার রাইটিং পার্ট একদম 100% ক্লিয়ার হয়ে যাবে, যাতে করে তুমি 40 মার্কস তুলে ফেলতে পারবে। ইংলিশ সেকেন্ড পেপারে রাইটিং পার্টে তুমি 40 মার্কস তুলে ফেলতে পারবে। তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাফিয়া রাফি এডুকেশন, এবং একই নামে আমাদের কিন্তু একই নামে ফেসবুক পেজও রয়েছে। তো সেই পেজটাকেও তোমরা ফলো দিয়ে নিবে, ঠিক আছে? কারণ সেখানেও ভিডিও আপলোড করা হচ্ছে, সেখানে অনেক তথ্য দেওয়া হচ্ছে। ওকে, তো সেজন্য ওইটাকে তোমরা ফলো করে নেবে এবং বন্ধুদেরকে বলবে এটা ফলো করার জন্য। এবং এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকে আমি তোমাদের কে যে প্যারাগ্রাফ, তারপরে জিমেল রাইটিং এবং ফর্মাল লেটার রাইটিং, হ্যাঁ, এর উপর কিন্তু আজকে ক্লাস হবে। ধৈর্য নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবা। আর যারা হ্যান্ড নোট কিনতে চাও, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবা। ওকে, তো চলে যাচ্ছি মূল আলোচনায়। কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দাও। তো দেখো, যে কোনো প্যারাগ্রাফ লিখতে হলে টপিক সেন্টেন্সটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্স হলো একটি প্যারাগ্রাফের প্রাণ। হ্যাঁ, একটি প্যারাগ্রাফের প্রাণ, অর্থাৎ টপিক সেন্টেন্সের অভাবে কিন্তু তোমরা কিন্তু প্যারাগ্রাফে ভালো নাম্বার পাও না। হ্যাঁ, আজকের ভিডিওতে তোমাদেরকে টপিক সেন্টেন্সটা একদম একদম প্র্যাকটিক্যালি বুঝাই দেবো, একদম টেকনিকের মাধ্যমে। প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশন বা ভূমিকাই হলো মূলত কি টপিক সেন্টেন্স। প্যারাগ্রাফের প্রথম লাইনটা তুমি কি লিখবা, এটাকে মূলত বলা হয় কি টপিক সেন্টেন্স। তো যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লেখার একটা শর্টকাট ওয়ে আছে। নেম অফ প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের যে নাম, সেই নামটা বসাও, তারপর ইজ বসাও, তারপরে দ্বিতীয় ওয়ার্ডটা বসাও, তারপর অফ বসাও, তারপর প্রথম ওয়ার্ড বসাও। আর একটু ভেঙে বলি, ধরো এখানে নেম অফ প্যারাগ্রাফ মানে কি, ধরো ক্লাইমেট চেঞ্জ, তাহলে ক্লাইমেট চেঞ্জের মধ্যে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ক্লাইমেট আর একটা হচ্ছে চেঞ্জ। তাহলে ক্লাইমেট চেঞ্জ পুরোটা লিখলা, তারপর ইজ লিখলা, তাহলে ক্লাইমেট চেঞ্জ ইজ হইলো। এরপরে ক্লাইমেট চেঞ্জের মধ্যে দ্বিতীয় ওয়ার্ড কোনটা? চেঞ্জ, তাহলে এখানে চেঞ্জ দিলা, বা দি চেঞ্জ দিলেও চলবে। হ্যাঁ, চেঞ্জ অথবা দি চেঞ্জ। হ্যাঁ, দি চেঞ্জ, তারপরে কি অফ, তারপরে কি অফ, তারপরে হচ্ছে প্রথম ওয়ার্ড কি ক্লাইমেট। তাহলে ক্লাইমেট চেঞ্জ ইজ দি চেঞ্জ অফ ক্লাইমেট। দেখো তোমার কি হয়ে গেল, হ্যাঁ, টপিক সেন্টেন্স হয়ে গেল, তোমার মুখস্থই করতে হলো না। জাস্ট এই যে টেকনিকটা বললাম, এই টেকনিকটা মাথায় রাখবা। তো এইভাবে ঠিক একইভাবে ফুল অ্যাডাল্টেশন ইজ দি অ্যাডাল্টেশন অফ ফুডস, ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য চেঞ্জ অফ ক্লাইমেট। হ্যাঁ, হয়ে গেল। এরপরে ট্রাফিক জ্যাম ইজ দি জ্যাম অফ ভেহিকেলস, ইফ টিজিং ইজ টিজিং অফ ইফস, স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ দি অ্যাক্সিডেন্ট অফ স্ট্রিটস, স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ দি অ্যাক্সিডেন্ট অফ স্ট্রিটস। এরপর দেখো, আর্লি ম্যারেজের ক্ষেত্রে আর্লি ম্যারেজ ইজ ম্যারেজ অ্যাট আর্লি এজ। এরপরে ফিমেল এডুকেশন ইজ দি এডুকেশন অফ গার্লস। এরপরে প্রাইস হাই ইজ হাই রেট অফ গুডস। এরপরে ইনভায়রনমেন্ট পলিউশন ইজ দি পলিউশন অফ ইনভায়রনমেন্ট। হ্যাঁ, এরপর দেখো, ট্রি প্ল্যান্টেশন মানে কি? ট্রি প্ল্যান্টেশনের ক্ষেত্রে ট্রি প্ল্যান্টেশন ইজ দি প্ল্যান্টেশন অফ ট্রিজ। এইভাবে কিন্তু সহজেই যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লেখা যায়। তো দেখো, প্রথমত তোমাদেরকে ব্যাড সাইড বা কজেস ইফেক্টস প্যারাগ্রাফ সম্পর্কে বলবো। ব্যাড সাইড বা কজেস ইফেক্টস প্যারাগ্রাফ মানে হচ্ছে যে এটা কোনো প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ। যেমন ধরো, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, কোভিড-19। এরপর ড্রাগ এডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, ফেলার ইন ইংলিশ, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, আর্থকোয়াক, কপিং ইন এক্সাম। তারপরে আছে ইলিটারেসি। তারপর দেখো, ডেঙ্গু ফেভার। তারপর আছে আর্লি ম্যারেজ, ডেঙ্গু ফেভার পরে আর্লি ম্যারেজ। তারপর আর্সেনিক। তারপর আছে কি রিভার পলিউশন, ফ্লাড এবং ন্যাচারাল ক্যালামিটিস। এখানে 20টা লিস্ট থাকলেও 20টাই যে শুধু লিখতে পারবো তা কিন্তু না। হ্যাঁ, যাবতীয় যত কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ টপিক রয়েছে, সমস্ত টপিকগুলো তুমি লিখে ফেলতে পারবা। আচ্ছা, এখন দেখো যে প্যারাগ্রাফের নামটা আগে তোমাকে বসাই দিতে হবে। নাম বসানোর পরে টপিক সেন্টেন্সটা লিখবা। টপিক সেন্টেন্স মানে কি? ওই যে প্যারাগ্রাফের যে প্রথম লাইন, একটু আগে যে তোমাদের বুঝাইলাম, এটা হচ্ছে টপিক সেন্টেন্স। এরপরে জাস্ট ফরম্যাটটা তোমাকে লিখতে হবে। হ্যাঁ,
সাপোজ ধরো এখানে ফুড অ্যাডাল্ট্রেশন চলে আসবে, তাহলে ফুড অ্যাডাল্ট্রেশন এর টপিক সেন্সটা লিখলা। হ্যাঁ, ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীর একটা সাধারণ বিষয়। ইট ইজ এ সিরিয়াস কনসার্ন, এটা একটা মারাত্মক উদ্বিগ্নতা। এরপরে স্টারচিহ্নিত ঘরে নাম বসায় দাও আবার। হ্যাঁ, তাহলে ফুড অ্যাডাল্ট্রেশন হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট অফ আওয়ার ডে টু ডে লাইফ। অর্থাৎ এই যে ফুড অ্যাডাল্ট্রেশন, এটি কি হয়েছে, আমাদের দৈনন্দিন জীবনে একটা সাধারণ ঘটনা হয়েছে। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে যাচ্ছে। এরপরে এখানে কি আবার নাম বসাও, ফুড অ্যাডাল্ট্রেশন ক্রিয়েটস আদার কনসার্নস টু। হ্যাঁ, অর্থাৎ এই যে খাদ্য ভেজাল, ফুড অ্যাডাল্ট্রেশন মানে হচ্ছে কি খাদ্য ভেজাল। তো খাদ্য ভেজাল অন্যান্য উদ্বিগ্নতাও সৃষ্টি করে। হ্যাঁ, খাদ্য ভেজালের কারণে কি হয়, মানুষ অসুস্থ হয়, তারপরে মানুষ অনেক সময় মারাও যায়, এরকম আমরা শুনছি। তাহলে সেটা অন্যান্য সমস্যার সৃষ্টি করে বা অন্যান্য উদ্বিগ্নতাও সৃষ্টি করে। তো দেখো, এই প্রত্যেকটা লাইনই হচ্ছে মানসম্মত, একদম মানসম্মত। অর্থাৎ তুমি আলাদা আলাদা ভাবে প্যারাগ্রাফ শিখলে যেরকম হইতো, এটা ফর্মেট শিখে সেরকম হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, ইট ইজ আউট অফ কন্ট্রোল নাও, এটা এখন নিয়ন্ত্রণের বাইরে। এভরিডে, প্রতিদিন। দি ডেইলিজ পাবলিশ নিউজ অন ইট, প্রতিদিন দৈনন্দিন গুলো বা পত্রিকাগুলো এ নিয়ে সংবাদ প্রচার করে। এরপর আছে কি যে এভরিবডি নোস, প্রত্যেকে জানে। এরপরে দেখো এখানে স্টার আছে, এখানে নামটা বসায় দাও। হ্যাঁ, ধরো ফুড অ্যাডাল্ট্রেশন অ্যাজ এ সিরিয়াস কনসার্ন বাট নান কামস ফরওয়ার্ড টু সলভ ইট। হ্যাঁ, প্রত্যেকে এটাকে মারাত্মক উদ্বিগ্নতা হিসেবে জানে, কিন্তু কি এটা সমাধানে অগ্রগামী হয় না বা এগিয়ে আসে না। এরপরে দেখো যে স্টারচিত ঘর আছে, ফুড অ্যাডাল্ট্রেশন ইজ নট অনলি এ ন্যাশনাল কনসার্ন বাট অলসো গ্লোবাল কনসার্ন। অর্থাৎ খাদ্য ভেজাল একটা জাতীয় উদ্বিগ্নতাই নয়, এটা একটা বৈশ্বিক উদ্বিগ্নতা। বৈশ্বিক মানে কি, এটা পুরো বিশ্বের একটা ব্যাপার হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো যে আওয়ার এশিয়া কন্টিনেন্ট ইজ ব্লেসড উইথ দিস, আমাদের এশিয়া মহাদেশ এতে জর্জরিত। ইন আওয়ার কান্ট্রি দিস ইজ সো অ্যাকিউট দ্যাট, আমাদের দেশে এটা এতই তীব্র যে উই ক্যান নট কপ উইথ ইট, আমরা এর সাথে পেরে উঠি না। হ্যাঁ, আমরা এটাকে সামলাতে পারি না। দেয়ার আর ম্যানি রিজনস অফ ইট, এর জন্য অনেকগুলো কারণ রয়েছে, এর জন্য অনেকগুলো কারণ রয়েছে। ইলিগাল অ্যান্ড সেলফিশ পিপল আর মোস্টলি রেসপন্সিবল ফর ইট, অর্থাৎ অসাধু এবং স্বার্থপর যে লোকজন আছে, স্বার্থপর লোক আছে, তারাই বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য দায়ী। দি আনকনসাস পিপল আর অলসো রেসপন্সিবল ফর ইট। হ্যাঁ, আনকনসাস মানে কি, অসচেতন যে ব্যক্তিরা আছে তারাও এটার জন্য দায়ী, অসচেতন যে লোকজন আছে তারাও দায়ী। আচ্ছা, এরপর দেখো কি দি জেনারেল পিপল আর দি ওর্স্ট সাফারার্স অন ইট, অর্থাৎ যে সাধারণ যে লোকজন আছে, সাধারণ যে ব্যক্তিরা আছে, হ্যাঁ, তারা এটার সবচেয়ে বেশি ভুক্তভোগী। তারপর দেখো এখানে স্টার চিহ্ন ঘর আবার পাইছো, তাহলে প্যারাগ্রাফের নামটা বসায় দাও। হ্যাঁ, যেমন ফুড অ্যাডাল্ট্রেশন ইজ এ গ্রেট হিন্ড্রেন্স অফ আওয়ার সোশ্যাল ডেভেলপমেন্টস, অর্থাৎ এই যে খাদ্য ভেজাল আছে এটা হচ্ছে আমাদের সামাজিক উন্নতির অন্তরায় বা বাধা। হ্যাঁ, এরপরে ইট ইজ এ কার্স, এটা একটা অভিশাপ। হ্যাঁ, এটা একটা অভিশাপ। দি সাফারিংস অফ দ্য পিপল অন ইট নো বাউন্ড, অর্থাৎ লোকেদের যে ভোগান্তি, এটার মধ্যে যে লোকেদের যে ভোগান্তি, সেটা হচ্ছে বর্ণনাতীত, যার কোনো সীমা নেই আর কি। এরপর আছে ইফ ইট ইজ গোয়িং অন কন্টিনিউয়াসলি, যদি এটা এভাবেই চলতে থাকে, আওয়ার লাইফ উইল বি বিটুইন দ্য ডেভিলস অ্যান্ড ডিপ সি, আমাদের জীবন দুর্দশাগ্রস্ত হবে। সো উই আর ক্রাইং নিড টু সলভ ইট, তাই আমাদের এটাকে সমাধান করা অতি জরুরি। হ্যাঁ, অতীব জরুরি। বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, হ্যাঁ, কিন্তু এটা একটা সহজ কাজ নয়।
বিকজ নাথিং ইজ ডান ওভারনাইট, কারণ রাতারাতি কোনো কিছুই হয় না, চাইলেই তো আর সমাধান করা যায় না, তাই না? আচ্ছা, এরপর দেখো যে আওয়ার কম্বাইন্ড অ্যাটেম্পটস ক্যান প্লে ইফেক্টিভ রোলস টু সলভ দিস। আমাদের সম্মিলিত প্রচেষ্টা, আমাদের যে সম্মিলিত প্রচেষ্টা রয়েছে সেটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে এটা সমাধান করার জন্য। এবার দেখো দি ফলোয়িং অ্যাটেম্পটস ক্যান সলভ দিস। হ্যাঁ, নিম্নোক্ত প্রচেষ্টাগুলো এটাকে সমাধান করতে পারে। এরপর দেখো ফার্স্টলি উই ক্যান মেক অ্যাওয়ারনেস অফ দ্য পিপল। প্রথমত আমরা লোকেদের মধ্যে কি করতে পারি, যে সচেতনতা সৃষ্টি করতে পারি। সেকেন্ডলি উই ক্যান মেক পোস্টার উইথ এ ভিউ টু মেকিং অ্যাওয়ার অফ আওয়ার পিপল। হ্যাঁ, তারপরে দ্বিতীয়ত আমরা কি করতে পারি, যে আমাদের যে লোকজন যারা আছে, জনগণ যারা আছে, তাদেরকে পোস্টার বানিয়ে তাদেরকে সচেতন করতে পারি। এরপরে থার্ডলি মানে হচ্ছে তৃতীয়ত, দি কনফারেন্স অফ পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ হ্যাভ টু ডু টু সলভ দিস। অর্থাৎ তৃতীয়ত কি করতে হবে, যে সকল স্তরে মানুষের সম্মেলন করতে হবে এটাকে সমাধান করার জন্য। ফোর্থলি, মাস মিডিয়া অলসো ক্যান প্লে ইফেক্টিভ রোলস টু মেক অ্যাওয়ার অফ দ্য পিপল। হ্যাঁ, চতুর্থত গণমাধ্যমগুলো লোকেদেরকে সচেতন করতে, জনগণকে সচেতন করতে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। ফাইনালি, আওয়ার গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট লস টু সলভ দিস। হ্যাঁ, অর্থাৎ পরিশেষে আমাদের সরকারের কি করতে হবে, আমাদের সরকারের কঠোর আইন প্রয়োগ করতে হবে এটাকে সমাধান করার জন্য। এরপর আছে কি, উই শুড হেল্প আওয়ার গভর্নমেন্ট টু সলভ ইট। আমাদের উচিত সরকারকে সাহায্য করে এটা সমাধান করার জন্য। তো এটা ছিল কজ অ্যান্ড ইফেক্ট বা ব্যাড সাইড প্যারাগ্রাফ। এবার চলে আসি ডেসক্রিপটিভ বা লিস্টিং প্যারাগ্রাফে। হ্যাঁ, ডেসক্রিপটিভ বা লিস্টিং প্যারাগ্রাফ যেটা, সেটা সাধারণত গুড সাইট হয়ে থাকে অথবা টেকনোলজি সাইট হয়ে থাকে। হ্যাঁ, যেমন ট্রি প্লান্টেশন, তারপরে ফিমেল এডুকেশন, তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে, আর্লি রাইজিং হতে পারে, নিউজ পেপার, কলেজ লাইব্রেরি, কলেজ ম্যাগাজিন, এডুকেশন, মোবাইল ফোন, তারপরে ইন্টারনেট। তো এটা কোনো গুড সাইট অথবা কোনো বিজ্ঞান রিলেটেড কোনো প্যারাগ্রাফ, টেকনোলজি রিলেটেড কোনো বা প্রযুক্তি রিলেটেড কোনো প্যারাগ্রাফ আর কি, সেটাই হচ্ছে গুড সাইট বা ডেসক্রিপটিভ বা লিস্টিং। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে প্রথমত আগের মতো কি করতে হবে, টপিক সেন্টেন্সটা লিখতে হবে। প্যারাগ্রাফের নাম দেওয়ার পরে টপিক সেন্টেন্সটা দিয়ে দিবা। দেওয়ার পরে এখন ফরম্যাটটা শুরু। দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার সোসাইটি। আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ অংশ আছে, সাচ এস এডুকেশন, ফিমেল এডুকেশন, ট্রি প্লান্টেশন এটসেট্রা। হ্যাঁ, যেমন কি শিক্ষা, নারী শিক্ষা, বৃক্ষরোপণ ইত্যাদি। এরপরে এসে যে প্যারাগ্রাফটা আসছে ওইটার নামটা বসাই দিবা। ধরো কি আসলো, যে আসলো ট্রি প্লান্টেশন, তাহলে ট্রি প্লান্টেশন ইজ ওয়ান অফ দেম, অর্থাৎ বৃক্ষরোপণ তাদের মধ্যে অন্যতম। এরপর কি আছে, যে ইট ইজ এ ব্লেসিং অফ আওয়ার সোসাইটি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সমাজের জন্য আশীর্বাদ। বাট ম্যানি অফ আস ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইট। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা এর কি বুঝি না, এটা কি বুঝি না, এটার যে ইম্পর্টেন্স সেটা বুঝি না, মানে গুরুত্ব বুঝি না। দেয়ার আর ম্যানি রিজনস বিহাইন্ড ইট। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে বা এর জন্য অনেকগুলো কারণ রয়েছে। দি আনএডুকেটেড and careless persons do not know the significance of it। হ্যাঁ, অর্থাৎ এই যে অশিক্ষিত এবং অসচেতন যারা আছে, ব্যক্তি যারা আছে, তারা এটার যে তাৎপর্য বা এটার যে গুরুত্ব এটা বুঝে না তারা। সো দে ক্যান নট কিপ এ গুড কমেন্ট টু ডু ইট। তাই এটি করার জন্য তারা ভালো কোনো মন্তব্য করে না। হ্যাঁ, প্রবাবলি দে হ্যাভ নো পিওর আইডিয়া অ্যাবাউট ইট। হ্যাঁ, সম্ভবত এই বিষয়ে তাদের স্বচ্ছ ধারণা নেই। অন দি আদার হ্যান্ড, অপর দিকে, দি এডুকেটেড অ্যান্ড কনসাস পিপল ওয়েলকাম ইট। অর্থাৎ শিক্ষিত এবং সচেতন ব্যক্তিরা একে স্বাগত জানায়। এরপরে দেখো যে দে এনকারেজ দেয়ার নেক্সট জেনারেশনস টু ডু বা ইউজ ইট। হ্যাঁ, তারা তাদের পরবর্তী প্রজন্মকে এটি করতে বা এটি ব্যবহার করতে উৎসাহ যোগায়। এখন দেখো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ইউজ। এখন কথা হচ্ছে তুমি কখন ডু ব্যবহার করবা, কখন ইউজ ব্যবহার করবা আর কি।
তো ইউজ ব্যবহার করতে হবে যদি সেটা প্রযুক্তি রিলেটেড হয়, যেমন মোবাইল ফোন নিয়ে আসলো তাহলে ইউজ, হ্যাঁ, কারণ মোবাইল ফোন আমরা ব্যবহার করি, হ্যাঁ, কম্পিউটার আসলেও ব্যবহার করি, নিউজ পেপার আসলেও ব্যবহার করি, কিন্তু বৃক্ষরোপণের ক্ষেত্রে বা ট্রি প্লান্টেশনের ক্ষেত্রে ডু কথাটা ব্যবহার করতে হবে, কারণ ট্রি প্লান্টেশন কোনো বিজ্ঞান রিলেটেড প্যারাগ্রাফ না, এই জন্য। ওকে, আচ্ছা, এরপরে দে হ্যাভ ক্লিয়ার আইডিয়াস অন ইট, তাদের এই বিষয়ে স্বচ্ছ ধারণা রয়েছে। বাই ডুইং বা ইউজিং ইট উই ক্যান গেট এ লট অফ বেনিফিটস, হ্যাঁ, এটা করে বা এটা ব্যবহার করে আমরা অনেক উপকারিতা পেতে পারি। ইট ইজ দ্য সোল অফ আওয়ার লাইফ বা এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আমাদের জীবনের প্রাণ বা আমাদের পরিবেশের প্রাণ। তো এটা যদি মনে হয় যে এটা পরিবেশের সাথে যাইতেছে তাহলে তুমি এনভায়রনমেন্ট কথাটা ব্যবহার করবা, আর যদি মনে হয় যে লাইফের সাথে যাইতেছে, হ্যাঁ, পরিবেশের সাথে যাইতেছে, তাহলে এনভায়রনমেন্ট, আর যদি মনে হয় যে না জীবনের সাথে যাইতেছে তাহলে লাইফ, হ্যাঁ, যেমন এডুকেশন রিলেটেড এলো ফিমেল এডুকেশন তাহলে লাইফ। আবার ধরো ট্রি প্লান্টেশন হলো তাহলে সেক্ষেত্রে এনভায়রনমেন্ট কথাটা ব্যবহার করতে পারো। অ্যাট প্রেজেন্ট লেখার পরে এখানে নাম বসায় দাও, প্যারাগ্রাফের নাম বসায় দাও। ধরো ট্রি প্লান্টেশন ইজ ইজ এ ক্রাইং নিড অফ আওয়ার সোসাইটি, অর্থাৎ বৃক্ষরোপণ আমাদের সমাজের জন্য অতীব জরুরি আর কি। এরপর সো উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ ইট, তাই আমাদের এর যথাযথ ব্যবহার করতে হবে। ইট হ্যাজ নো হার্মফুল ইফেক্টস, ইট হ্যাজ নো, হ্যাঁ, ইট হ্যাজ নো হার্মফুল ইফেক্টস ইন আওয়ার লাইফ, অর্থাৎ আমাদের জীবনে এর কোনো ক্ষতিকর প্রভাব নেই। বাট দি কনফার্মেশন অফ ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, কিন্তু এটার যে কনফার্মেশন করাটা, হ্যাঁ, সুনিশ্চিত করাটা আসলে সহজ কাজ নয়। দি দি নিউ দি নিউ কামার্স মে ফেস মেনি প্রবলেমস হোয়েন দে উইল ডিসাইড টু ডু বা ইউজ ইট, যারা নতুনরা এটা যখন করার সিদ্ধান্ত নিবে, নতুনরা যখন এটা করার সিদ্ধান্ত নিবে তখন তারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে পারে, অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। ইফ উই হ্যাভ স্ট্রং ডিটারমিনেশন, যদি আমাদের দৃঢ় সংকল্পবদ্ধতা থাকে, উই ক্যান উই ক্যান ওভারকাম আওয়ার প্রবলেমস, আমরা আমাদের সমস্যাগুলো জয় করতে পারবো। বাই ফলোয়িং সাম ইনস্ট্রাকশনস, কিছু নির্দেশনা মেনে, উই ক্যান কনফার্ম ইট, আমরা এটাকে সুনিশ্চিত করতে পারি। ফার্স্টলি প্রথমত উই ক্যান মেক এ গোল, প্রথমত আমরা একটা লক্ষ্য নির্ধারণ করতে পারি। সেকেন্ডলি উই ক্যান কিপ ইট আপ, আমরা এটাকে ধরে রাখতে পারি। থার্ডলি উই ক্যান ইনফর্ম দ্য পিপল হু হ্যাভ এ ভ্যাগু আইডিয়া অন ইট, অর্থাৎ তৃতীয়ত আমরা কি করতে পারি, যে সমস্ত লোকেদের এই বিষয়ে প্রচলিত ধারণা আছে তাদেরকে অবগত করতে পারি। ফোর্থলি আওয়ার গার্ডিয়ানস অ্যান্ড টিচার্স ক্যান প্লে ইফেক্টিভ রোলস টু এনশিওর ইট, তারপরে কি করতে পারি, চতুর্থত আমাদের যে অভিভাবক রয়েছে এবং আমাদের শিক্ষক যারা রয়েছে তারা কার্যকরী ভূমিকা পালন করতে পারে এটা সুনিশ্চিত করার জন্য। মাস মিডিয়া ক্যান প্লে ইফেক্টিভ রোলস ইন দিস রিগার্ড, অর্থাৎ গণমাধ্যমগুলো কার্যকরী ভূমিকা পালন করতে পারে এই ব্যাপারে। এরপরে প্যারাগ্রাফের নাম বসায় দাও যেটা আসছে, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং অফ আওয়ার লাইফ, অর্থাৎ এটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উই ক্যান নট থিঙ্ক আওয়ার প্রেজেন্ট লাইফ উইদাউট ইট, আমরা আমাদের বর্তমান জীবন এটা ছাড়া ভাবতে পারি না। আচ্ছা, এই হচ্ছে ডেসক্রিপটিভ বা লিস্টিং প্যারাগ্রাফ। এরপরে যে প্যারাগ্রাফটা আছে সেটা হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। তো এই যে দেখো যে তিনটা যে ফরম্যাট প্যারাগ্রাফে, তিনটা ফরম্যাট পড়লেই কিন্তু তোমার কি প্যারাগ্রাফের যে 15-15-30 মার্কস রয়েছে, 30 মার্কস কিন্তু 100% কনফার্ম। ঠিক আছে, তোমার এই তিনটা ফরম্যাটের পরে আর কিছুই পড়তে হবে না। এরপর দেখো যে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ চলে আসে। তো এখানে দেখো কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফে তুমি বুঝবা যে দুইটা টপিক থাকবে আর মাঝখানে অ্যান্ড থাকবে। অ্যান্ড প্রত্যেকটার মধ্যে দেখো অ্যান্ড রয়েছে, প্রত্যেকটার মধ্যে কি আছে, অ্যান্ড যুক্ত করা আছে। অ্যান্ড থাকলে তুমি বুঝবা যে এটা হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট বা তুলনামূলক প্যারাগ্রাফ। তো এখানে তোমাকে যেমন এখানে আছে সিটি লাইফ, আবার আছে কি ভিলেজ লাইফ। তো সিটি লাইফের কি কি সুবিধা আছে, আবার ভিলেজ লাইফের কি কি সুবিধা আছে, প্রথমত সিটি লাইফের কি কি সুবিধা আছে অসুবিধা আছে, এরপর ভিলেজ লাইফের কি কি সুবিধা আছে অসুবিধা আছে, এগুলা বর্ণনা করতে হবে। ঠিক আছে, তো এটা মাত্র একটা ফরম্যাট দিয়ে তুমি সেটা পারবা। তো এখানে প্যারাগ্রাফের নাম বসায় দেওয়ার পরে, হ্যাঁ,
কম্পারিজন আর কন্ট্রাস্ট প্যারাগ্রাফের জন্য টপিক সেন্টেন্স না দিলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এখানে তুমি দেখো কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফের নামটা তুমি প্রথমত বসায় দাও, বসায় দেওয়ার পরে এখন চলে যাও ফরম্যাটে। এখানে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ আসলে কোনো টপিক সেন্টেন্স না লিখলেও চলবে। তো তুমি শুরু করতে পারো উই লিভ ইন সোসাইটি থেকে। উই লিভ ইন সোসাইটি, আমরা সমাজে বাস করি। দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অংশ আছে। সাচ অ্যাজ সিটি লাইফ, ভিলেজ লাইফ, অনলাইন এডুকেশন, ট্রেডিশনাল এডুকেশন এটসেট্রা। উদাহরণস্বরূপ শহরের জীবন, গ্রামের জীবন, তারপরে অনলাইন এডুকেশন অর্থাৎ অনলাইন শিক্ষা, ট্রেডিশনাল এডুকেশন, ট্রেডিশনাল শিক্ষা ইত্যাদি। তো এখানে প্যারাগ্রাফের নামটা বসায় দেওয়া আবার সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ ইজ ওয়ান অফ দেম। সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ ইজ ওয়ান অফ দেম, অর্থাৎ শহরের জীবন এবং গ্রামের জীবন তাদের মধ্যে অন্যতম। দেয়ার আর মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন দেম, উভয়ের মধ্যে অনেক মিল অমিল রয়েছে। বোথ অফ দেম হ্যাভ মেরিটস অ্যান্ড ডিমেরিটস টু, উভয়ের মধ্যে অনেক সুবিধা অসুবিধা রয়েছে। এরপর আবার স্টারচিত ঘর আছে, এখানে নাম বসে দাও সিটি লাইফ। আচ্ছা, এখানে স্টারচিত ঘরে যে যে প্যারাগ্রাফটা আছে সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, এইটার প্রথম অংশটা বসাইতে হবে। অর্থাৎ প্রথমে তুমি সিটি লাইফের বর্ণনা দেবা, পরে তুমি ভিলেজ লাইফের বর্ণনা দেবা। তো এখানে প্রথমত যদি সিটি লাইফ আছে তাহলে প্রথমত তুমি এই জায়গায় কি লিখবা, সিটি লাইফ। সিটি লাইফ ইজ দি ব্লেজিং অফ মডার্ন সায়েন্স, অর্থাৎ শহরের জীবন হচ্ছে আধুনিক বিজ্ঞানের আশীর্বাদ। ইট ইজ দ্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এটা হচ্ছে বিজ্ঞানের বিস্ময়। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ এডুকেশন বা কমিউনিকেশন ইজিয়ার, এটা আমাদের জীবনকে বা আমাদের শিক্ষাকে বা আমাদের যোগাযোগকে সহজ করেছে। তো তোমার কাছে যদি মনে হয় যে প্যারাগ্রাফের যে বিষয়টা তুমি বর্ণনা করছো সে জীবনের সাথে সংশ্লিষ্ট, তাহলে লাইফ, শিক্ষার সাথে সংশ্লিষ্ট তাহলে এডুকেশন, আর যদি যোগাযোগের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে কমিউনিকেশন। হ্যাঁ, তো এটা বলা হচ্ছে এটা আমাদের জীবনকে অথবা আমাদের শিক্ষাকে অথবা আমাদের যোগাযোগকে সহজ করেছে। নাও উই ক্যান ইজিলি ফাইন্ড আওয়ার নেসেসারি আইটেমস, এখন আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো পেতে পারি বাই ডিন্ট অফ সিটি লাইফ, মানে শহরের জীবনের ধারা আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়গুলোকে খুঁজে পেতে পারি। এভরিথিং ইজ অ্যাভেলেবল হেয়ার, সব কিছুই এখানে পাওয়া যায় বা সব কিছু এখানে সমৃদ্ধ। উই ক্যান গেট এ লট অফ ফ্যাসিলিটিস ফর দ্য হেল্প অফ সিটি লাইফ, অর্থাৎ শহরের জীবনের কারণে আমরা অনেক প্রচুর পরিমাণ সুবিধা পেয়ে থাকি। উই ক্যান শেয়ার অল অফ আওয়ার প্রবলেমস অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস বাই ইট, এর দ্বারা আমরা আমাদের সকল প্রকার সমস্যার ভাগাভাগি এবং সমাধান করতে পারি। ইট গিভস আস ম্যানি ফ্যাসিলিটিস, এটি আমাদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে। নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ, এখানে সিটি লাইফ দিয়ে দাও। হ্যাঁ, কেউই শহরের জীবনের যে গুরুত্ব আছে এটা গুরুত্ব কেউ অস্বীকার করতে পারে না। বাট উই ক্যান অলসো মেনশন দ্যাট, আমরা আরও উল্লেখ করতে পারি যে ইট ইজ নট আউট অফ ডিমেরিটস, এটা কিন্তু অসুবিধার বাইরে নয়। অল ক্লাসেস পিপল ডু নট লাইক দিস, সকল শ্রেণীর মানুষ এটাকে পছন্দ করে না। দে সার্চ ফর অ্যানাদার ওয়ে টু মিট আপ দেয়ার নিডস, তারা অন্য উপায় খুঁজে তাদের প্রয়োজন মেটানোর জন্য। অলদো ইট হ্যাজ সাম ডিমেরিট, যদিও এর কিছু অসুবিধা আছে। ইটস মেরিটস আর মোর দ্যান ইটস ডিমেরিটস, অর্থাৎ এটার সুবিধাগুলো এটার অসুবিধা থেকে বেশি। আচ্ছা, এরপরে দেখো যে দ্বিতীয় যে টপিকটা আছে ভিলেজ লাইফ আছে। তো এখন ভিলেজ লাইফের বর্ণনা দিবা, তাহলে অন দি আদার হ্যান্ড, হ্যাঁ অপর দিকে, পিপল অলসো প্রিফার টু গেটিং, অর্থাৎ সেকেন্ড যে টপিক ভিলেজ লাইফ বর্ণনা করবা। তাহলে অন দি আদার হ্যান্ড অপর দিকে, পিপল অলসো প্রিফার, লোকেরা আরো স্বাচ্ছন্দ্য বোধ করে, হ্যাঁ কি জীবন পেতে, ভিলেজ লাইফ পেতে, অর্থাৎ সেকেন্ড টপিকটা পাওয়ার জন্য। ভিলেজ লাইফ টাইপ সার্ভিস, অর্থাৎ এই যে ভিলেজ লাইফের গ্রাম্য জীবনের যে সেবা সেটা পেতেও মানুষ পছন্দ করে। ইন ভিলেজ, অর্থাৎ ইন ভিলেজ দিতে পারো, ইন ভিলেজ বা ইন ভিলেজ লাইফ পিপল ক্যান গেট এ লট অফ সার্ভিস, হ্যাঁ লোকেরা অনেক প্রচুর সেবা পেয়ে থাকে। মোস্ট অফ দ্য পিপল লাইক দিস টাইপ অফ সার্ভিস, বেশিরভাগ লোকেরাই এই যে সার্ভিসটা আছে এই সার্ভিসটাকে পছন্দ করে। এবার আছে কি দে ক্যান গেট ফ্রেশ সার্ভিস ফ্রম হেয়ার, তারা এখান থেকে সতেজ সেবা পেয়ে থাকে। বাট দ্য স্কলার সেইড দ্যাট ইট ইজ এ ভ্যাগু আইডিয়া, কিন্তু পণ্ডিত যারা আছে তারা বলেন যে এটা হচ্ছে একটা প্রচলিত ধারণা। উই শুড রাব আউট দিস আইডিয়া, আমাদের উচিত এই ধারণাকে মুছে ফেলা। বিকজ উই আর লিভিং ইন দ্য এজ অফ মডার্ন সায়েন্স, কারণ আমরা বিজ্ঞানের যুগে বাস করছি। ওয়ান ডে দিস টাইপ অফ সার্ভিস উইল বি এক্সটিংক্ট ফ্রম আওয়ার সোসাইটি,
একদিন এই ধরনের সেবা, এই ধরনের ব্যবস্থা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হবে। বাট নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ, এখানে টপিকের নামটা বসাই দাও, ভিলেজ লাইফ। কিন্তু হ্যাঁ, এটা যে গুরুত্ব, এটা গুরুত্বকে কেউ অস্বীকার করতে পারে না। অলদো ভিলেজ লাইফ ইজ অ্যান অ্যানসিয়েন্ট সিস্টেম, যদিও যে গ্রাম্য জীবন এটা একটা প্রাচীন পদ্ধতি, ইট হ্যাজ এ গ্রেট সিগনিফিকেন্স ইন আওয়ার ডে টু ডে লাইফ। এটা আমাদের দৈনন্দিন জীবনে এটা বিশাল তাৎপর্য রয়েছে। বাট ইট ইজ ট্রু দ্যাট পিপল ক্যান গেট লেস ফ্যাসিলিটিস ফ্রম ভিলেজ লাইফ। কিন্তু এটা সত্য যে যে লোকেরা খুব কম সুবিধাই এটা থেকে পেয়ে থাকে। দিস সিস্টেম উইল বি এক্সটিংক্ট সুন, এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা একদিন বিলুপ্তি ঘটবে। তো এই ছিল তোমাদের প্যারাগ্রাফের বিষয়গুলো। এখানে 3টা ফরম্যাট পড়লেই চলবে, যে কোনো প্যারাগ্রাফ যেটাই তোমাকে দেওয়া হোক সেটা তুমি পরীক্ষায় লিখে ফেলতে পারবে। আচ্ছা, এরপরে আসে জিমেইল কিভাবে লিখতে হয়, তারপরে ইমেল কিভাবে, যে জিমেইল লিখতে হয় কিভাবে, এরপর হচ্ছে ফর্মালিটি কিভাবে লিখতে হয় সেটা আলোচনা করব। তো জিমেইল অনেকটা হচ্ছে যে ইংরেজি প্রথম পর্যায়ে যে লেটার রয়েছে, লেটারের মতোই অনেকটাই। হ্যাঁ, তোমরা যে ইমেইল লিখছো, ইমেইলটাই মূলত কি জিমেইল। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা নমুনা কোশ্চেন দেখতে পাচ্ছ যে সাপোজ ইউ আর অনিক বা আনিকা, ইউর ফ্রেন্ড ইজ আরিফ বা আরিফা, রাইট এ জিমেইল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম। তো এখানে বলা হচ্ছে তোমার নাম হচ্ছে অনিক বা বলা হচ্ছে আনিকা, এবং তোমার বন্ধুর নাম বলা হচ্ছে আরিফ অথবা আরিফা। তো তোমার নাম অনিক ব্যবহার করতে হবে এবং তোমার বন্ধুর নাম হিসেবে আরিফ ব্যবহার করতে হবে। তো রাইট এ জিমেইল, জিমেইল লিখতে বলছে টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম। তোমার এইচএসসি পরীক্ষার যে একটা প্রিপারেশন আছে সেটা জানা তোমার বন্ধুকে জিমেইল করতে হবে। তো এখানে তোমার বন্ধুর নাম বলা হয়েছে কি, আরিফ বা আরিফা। তো এখানে তোমাকে কি করতে হবে, এখানে টু এর মধ্যে তোমার বন্ধুর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দাও, বা জিমেল অ্যাড্রেসটা, ইমেল বলতে এখানে জিমেল অ্যাড্রেস দিতে হবে, arif210@gmail.com। তো দেখো জিমেইলের মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো স্পেস হবে না, এবং এই জিমেইলটা কিন্তু লিখতে হবে সবগুলো ছোট হাতের বর্ণ দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু বড় হাতের কোনো বর্ণ ব্যবহার করা যাবে না, এখানে সব ছোট হাতের বর্ণ হবে এবং কোথাও স্পেস রাখা যাবে না এই অ্যাড্রেসটার মধ্যে। তো এটা হচ্ছে তোমার বন্ধুর ইমেল অ্যাড্রেস, কারণ তুমি এই যে এই ইমেলটা কাকে লিখতেছো, তোমার বন্ধুকে লিখতেছো। এরপর হচ্ছে সাবজেক্ট, এই ইমেলটার সাবজেক্ট কি, যে সাবজেক্ট হবে সেটা বসায় দেবা। সেটা হতে পারে প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম হতে পারে, তো সেটা লিখবা। লেখার পরে কি কার কাছে লিখতে বলা হয়েছে, হয় আরিফ বা আরিফা। তো ডিয়ার আরিফ বা আরিফা, টেক মাই কর্ডিয়াল সালাম, আমার আন্তরিক সালাম নিও। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি যে তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, এরপর দেখো ইন দি লাস্ট ইমেইল, ইন দি লাস্ট ইমেইল, হ্যাঁ গত ইমেইলে, ইউ ওয়ান্টেড টু নো, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, হ্যাঁ তুমি জানতে চেয়েছো, কি সম্পর্কে জানতে চেয়েছো এটা এখানে বসায় দিবা। এখন বন্ধু যদি তোমার কাছে কিছু জানতে চায়, হ্যাঁ প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম, তোমার বন্ধু তোমার কাছে জানতে চাইছে, এই জন্য তুমি এটা লিখবা অ্যাবাউট অ্যাবাউট মাই প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম। এখন সব লেটার তো আর জানতে চাওয়া সম্পর্কে হয় না। হ্যাঁ, কিছু লেটার হতে পারে যে সেটা জানতে চাওয়া নয়। হ্যাঁ, যেমন যদি জানতে না চায় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ইন দি লাস্ট ইমেইল আই কেম টু লার্ন অ্যাবাউট, এখানে ধরো কংগ্রেচুলেশন বিলিয়ন সাকসেস, তাহলে এটা তো তোমার বন্ধু তোমার কাছে জানতে চায় নাই। হ্যাঁ, তুমি তুমি তাকে এখন কি লিখবো, যে ইন দি লাস্ট ইমেইল, যদি জানতে না চায় তাহলে লিখতে হবে ইন দি লাস্ট ইমেইল, গত ইমেইলে আই কেম টু লার্ন, আমি জানতে পেরেছি, অ্যাবাউট ইওর ব্রিলিয়ান্ট রেজাল্ট, হ্যাঁ তোমার ব্রিলিয়ান্ট রেজাল্ট বা তোমার মেধাবী সাফল্য সম্পর্কে আমি জানতে পারছি। এবার আবার যদি দাওয়াত হয় তাহলে সেক্ষেত্রে লিখতে হবে যে ইন দিস ইমেইল আই উড লাইক টু ইনভাইট ইউ অন দ্য অকেশন অফ মাই এল্ডার সিস্টার ম্যারেজ সিরিমনি। দাওয়াতের বিষয় হলে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, তো এখানে 3টা বিষয় আছে, একটা হচ্ছে জানতে চাওয়া বিষয়, একটা হচ্ছে দাওয়াত, আর একটা হচ্ছে জানতে চাওয়া বিষয় নয়। ঠিক আছে, ওকে। তো তারপরে কি লিখবো, যে আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট, আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট, আমি এই সম্পর্কে তোমাকে লিখতেছি, আমি এই সম্পর্কে তোমাকে লিখতেছি। তারপরে এখন যে বিষয়ে তোমার এই যে লেটারটা আসছে বা এই ইমেলটা আসছে, জিমেইলটা আসছে, সেই বিষয় সম্পর্কে কিছু কথা লিখতে হবে। যেমন প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম এই সম্পর্কে তোমার লিখতে হবে। তো এর আগে যে ইংরেজি প্রথম পত্রের লেটার রাইটিং এর ভিডিও দিয়ে দেওয়া হয়েছে,
মানে রাইটিং পার্টের যে ভিডিও দেওয়া হয়েছে আর কি, এক কথায় সেখানে ইংরেজি প্রথম পার্টের রাইটিং পার্টের ভিডিও, সেখানে কিন্তু লেটার রাইটিং আছে, লেটার রাইটিং ফরম্যাট আছে, সেখানে শর্ট ডেসক্রিপশন কোনটার ক্ষেত্রে কি লিখবা, হ্যাঁ, প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম সম্পর্কে আসলে সেই সম্পর্কে কি লিখবা সেই ওইখানে দেওয়া আছে। তো ওই ভিডিওটা অবশ্যই দেখে তারপর এখানে শর্ট ডেসক্রিপশন কি লিখবা সেটার একটা ধারণা তুমি পেয়ে যাবা। তো প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম সম্পর্কে তোমার কিছু কথা লিখতে হবে, লেখার পরে তোমার কি করতে হবে যে নো মোর টুডে, নো মোর টুডে আজ আর নয়, টেক কেয়ার ইয়োরসেলফ, ভালো থেকো, ইওর এবার, হ্যাঁ তোমার বন্ধু, এখানে তোমার নাম, হয় তোমার নাম অনিক বা আনিকা, এখন প্রশ্নপত্রে কি অনিক দিয়ে দিছে অথবা আনিকা দিয়ে দিছে, মানে ছেলে হলে অনিক, মেয়ে হলে আনিকা। তো এইভাবে তুমি যে কোনো জিমেল পরীক্ষা লিখতে পারবে যদি জিমেলটা আসে। জিমেল আসার সম্ভাবনা সবচেয়ে কম, কারণ ফর্মাল লেটার আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফর্মাল লেটার বলতে কি বোঝায়, অ্যাপ্লিকেশন বোঝায়। তো মাত্র একটা ফর্মেট দিয়ে তুমি যে কোনো ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে পারবা। যেমন এখানে প্রথমত তোমার কি করতে হবে, ডেট লিখতে হবে, হ্যাঁ যেদিনকে তুমি পরীক্ষা দিতেছো ওই দিনকে ডেট দিবা। যদি এখানে আমি 23শে জানুয়ারি দিছি, তো তুমি কি করবা, যেদিনকে তোমার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ওই দিনকার ডেট এখানে লিখবে। এখন যদি তোমাকে বলা হয় হেডমাস্টারের কাছে লেখার জন্য, তাহলে দি হেডমাস্টার, যে প্রিন্সিপালের কাছে লিখতে পারে দি প্রিন্সিপাল, ডিসির কাছে লিখতে পারে দি ডিসি, চেয়ারম্যানের কাছে লিখতে পারে দি চেয়ারম্যান, ইউএনওর কাছে লিখতে পারে দি ইউএনও, আর টিএনওর কাছে লিখতে পারে দি টিএনও। মানে এই পদবিগুলো লাগে যা শুধু দি কথাটা ব্যবহার করতে হবে, যার কাছে লিখতে বলবে তার নাম এখানে বসাই দিবে। এখন যদি হেডমাস্টারের কাছে লিখতে বলে তাহলে অবশ্যই স্কুলের নাম হয়, প্রিন্সিপালের কাছে লিখতে বলছে তাহলে কি হবে, কলেজের নাম হবে। তারপরে ডিসির কাছে লিখতে বলছে, ডিসির কাছে লিখতে বলছে, বা ধরো ইউএনও অথবা টিএনওর কাছে লিখতে বলছো, তাহলে সেক্ষেত্রে তোমার যে থানার নাম বসাই দিবা। আর যদি চেয়ারম্যানের কাছে লিখতে বলে তাহলে সেক্ষেত্রে ইউনিয়নের নাম বসাই দিবা। এরপর তোমার ডিস্ট্রিক্টের যে নাম বসাই দিবা, ধরো টাঙ্গাইল, তাহলে এখানে টাঙ্গাইল বসাই দিলা। তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি, অ্যাপ্লিকেশন ফর, অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ এটা কি নিয়ে, সেটা এই যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা তোমাকে বসাই দিতে হবে, এই ফাঁকা জায়গাটাতে এটা বসাই দিতে হবে। ওকে, আচ্ছা বসায় দেওয়ার পরে কি করতে হবে, যে ডিয়ার স্যার, ডিয়ার স্যার, প্রিয় মহোদয়, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, হ্যাঁ যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক, আই বেগ টু ড্র ইউর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট, আমি আপনার সদয় দৃষ্টি জ্ঞাপন করছি, অ্যান্ড হোপ দ্যাট, এবং আশা করছি যে, দিস উইল বি রিসিভড আন্ডার ইউর ফেভারেবল কনসিডারেশন, এটি আপনার অনুকূলে বিবেচিত হবে। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে অবগত করছি যে, আমি আপনাকে অবগত করছি যে। তো এখানে দেখো কিছু জায়গা ফাঁকা আছে, এই যে ফাঁকা জায়গাগুলোতে কি করতে হবে, এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গায় যেই অ্যাপ্লিকেশন আসছে যে বিষয়ে সেটি সম্পর্কে কিছু লিখতে হবে, মানে শর্ট ডেসক্রিপশন, সংক্ষিপ্ত বর্ণনা বসাইতে হবে। বসানোর পরে তুমি কি লিখবা, যে মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিট মি বা আস টু ডু বা গেট, এখানে তোমার অ্যাপ্লিকেশনের নামটা বসাইতে হবে। এখন এখানে দেখো মাই কখন লিখবা, লিখতে হয় বা আওয়ার কখন লিখতে হয়। মাই লিখবা যদি তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন, যেমন সাপোজ তুমি মাই কোন সময় লিখবা, যেমন টিসির ক্ষেত্রে, টিসির জন্য অ্যাপ্লিকেশন, তাহলে সেক্ষেত্রে তুমি মাই লিখতে পারো। এখন ধরো স্টাডি ট্যুর সম্পর্কে অ্যাপ্লিকেশন, তাহলে সেক্ষেত্রে তো স্টাডি ট্যুর তুমি একা করবে না, তার মানে তোমার ক্লাসের সবাই নিয়ে করবা, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আবার। এখন টিসি কি আবার সবাই নেবে না, টিসি তো শুধু তুমি নিবা, তাহলে সেক্ষেত্রে মাই। যদি সবার জন্য হয় তাহলে সেক্ষেত্রে আওয়ার। অ্যান্ড পারমিট মি বা আস, তো মি আর আসের ব্যাপারটাও একই রকম, যখন মাই হইতেছে তখন এখানে মি হবে, যখন এখানে আওয়ার হইতেছে তাহলে এখানে আস হবে। টু ডু বা গেট, এখানে টু ডু অথবা গেট, তারপরে এখানে যে বিষয়টা আসছে নামটা বসাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এরপরে কি লিখতে হয়, ইওর ফেইথফুলি, ইওর ফেইথফুলি, এখানে নাম বসায় দাও, ক্লাস বসায় দাও, তোমার রোল নাম্বার বসায় দাও, সেকশন বসায় দাও। ঠিক আছে, এটা যদি তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হয় তাহলে, যেমন টিসি সম্পর্কে লিখতে বলছে তাহলে এইভাবে। এখন যদি ব্যক্তিগত না হয়, সবার উদ্দেশ্যে হয়, তাহলে সেক্ষেত্রে তোমার নামটা এখানে ব্যবহার করবো, ব্যবহার করবো অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস বা পিপল, জনগণের পক্ষে বা ছাত্রছাত্রীর পক্ষে অথবা জনগণের পক্ষে, এই কথাটা লিখতে হবে। আচ্ছা এখন তারপরে যেহেতু এটা তুমি সবার পক্ষ থেকে লিখতেছো, তাহলে এখানে তোমাকে ভিলেজ দিতে হবে,
ইউনিয়ন দিতে হবে, উপজেলা দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে। ঠিক আছে? কিন্তু এইভাবে খুবই সহজে তুমি কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারবা। এখন কথা হচ্ছে যে শর্ট ডেসক্রিপশন করার কথা বলছে, যে এখানে একটা জায়গায় ফাঁকা আছে, এই যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে কি আছে, ফাঁকা আছে, এই জায়গাগুলোতে কিন্তু ফাঁকা আছে, এই ফাঁকা জায়গা তুমি কি করবা, এই যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় কি করবা, এই ফাঁকা জায়গায় তুমি কি, কোন কথাগুলো লিখলে এটা ভালো হবে, হ্যাঁ সেটা, অর্থাৎ শর্ট ডেসক্রিপশন। যেমন ধরো টিসি আসলো, টেস্টিমোনিয়াল আসলো, সিট ইন দ্য স্কুল হোস্টেল আসলো, হ্যাঁ, তো এটার জন্য তুমি এই শর্ট ডেসক্রিপশন ব্যবহার করবে, যে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, হ্যাঁ। এরপরে হি হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার ফ্রম হেয়ার টু ঢাকা, সম্প্রতি তিনি এখান থেকে ঢাকায় স্থানান্তরিত হয়েছেন। আওয়ার ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড দেয়ার, আমাদের পরিবার ইতিমধ্যে সেখানে চলে গেছে। আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন হেয়ার, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই। সো আই এম ব্যাডলি ইন নিড, এখানে যে বিষয়ে অ্যাপ্লিকেশনটা আসছে সেই বিষয়টা বসায় দিলেই চলবে। এরপরে লিভ অফ অ্যাবসেন্স, হ্যাঁ, যদি চলে আসে তাহলে এই ক্ষেত্রে এই ডেসক্রিপশন ব্যবহার করো। আই হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days, দ্যাট ইজ ওয়াই আই কুড নট কাম টু স্কুল বা কলেজ, সো আই নিড লিভ অফ অ্যাবসেন্স। এতটুকু বসা দিলে লিভ অফ অ্যাবসেন্স তোমার হয়ে যাবে, সংক্ষিপ্ত বর্ণনা হয়ে যাবে। রিভিশন অফ ডিলে ফাইন যদি চলে আসে তাহলে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট, মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, হি হ্যাজ হ্যাড বিন গোয়িং টু সিলেট ফর 3 months, দ্যাট ইজ ওয়াই উই আর আনএবল টু পে টিউশন ফিস। এতটুকু দিলে তোমার রিভিশন অফ ডিলে ফাইন চলে আসে, তাহলে তুমি সেটা হয়ে যাবে। লিভ অফ অ্যাডভান্স যদি চলে আসে তাহলে এইটুকু বসে দেবে, দি ম্যারিজ সেরিমনি, দি ম্যারিজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার উইল বি হেল্ড নেক্সট ফ্রাইডে, অর্থাৎ আমার বড় বোনের যে বিয়ের অনুষ্ঠান সেটা আগামী শুক্রবার আমাদের বাড়িতে অনুষ্ঠিত হবে, সেটা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। সো আই নিড লিভ অফ অ্যাডভান্স ফর 3 days, তাই আমার আমার 3 দিনের অগ্রিম ছুটির প্রয়োজন। এবার যদি কোনো সাবজেক্ট চেঞ্জ করা নিয়ে চলে আসে তাহলে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই 4th সাবজেক্ট অ্যাজ এগ্রিকালচারাল স্টাডিজ ইনস্টেড অফ হায়ার ম্যাথ, হ্যাঁ, এতটুকু বসা দেওয়া কিসের জন্য, চেঞ্জ সাবজেক্ট বলে যদি কোনো অ্যাপ্লিকেশন চলে আসে। এরপরে দেখো যে স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাস, সাউন্ড সিস্টেম ক্লাস, গ্র্যান্ড ফ্রেশার্স, হ্যাঁ, রিসেপশন, ইনক্রিয়েস লাইব্রেরি ফ্যাসিলিটিস, এরপরে ইনক্লুসিভ কমন রুম, হ্যাঁ, ইনক্লুসিভ কমন রুম, তারপরে হচ্ছে স্টেজে ড্রামা, এই সবগুলো ধরো এই ডেসক্রিপশন এখানে আছে, এটা বসাই দিবা, হ্যাঁ। যেমন এখানে আছে উই ওয়ান্ট টু ডু, এখানে ধরো স্টাডি টুর বসাই দাও, ফ্রম আওয়ার স্কুল বা ফ্রম আওয়ার কলেজ, হ্যাঁ, অথবা ইন আওয়ার ক্লাস, হ্যাঁ, ইন আওয়ার ক্লাস। তো যেটার জন্য প্রযোজ্য হয়, যেমন সাপোজ ধরো মাল্টিমিডিয়া ক্লাস আসলো তাহলে এটা কি হবে, ইন আওয়ার ক্লাস, হ্যাঁ। স্টাডি ট্যুর আসলো তাহলে সেক্ষেত্রে হবে কি, ফ্রম আওয়ার কলেজ, ঠিক আছে। এবার দেখো যে বাই ডুইং দিস, হ্যাঁ, এটা করে উই ক্যান ডেভেলপ আওয়ার স্কিলস, আমরা আমাদের দক্ষতাকে উন্নত করতে পারি, হ্যাঁ, বা দক্ষতাকে বাড়াতে পারি বা উন্নত করতে পারি, এক কথায়। উই হ্যাভ উই হ্যাভ ডিসকাসড দ্য ম্যাটার উইথ আওয়ার ক্লাস টিচার, আমরা আমাদের ক্লাস টিচারকে এই বিষয় সম্পর্কে বলছি। হি হ্যাজ অ্যাগ্রিড উইথ আস অ্যাবাউট দি ম্যাটার, হ্যাঁ, সে বিষয়ে আমাদের সাথে রাজি। নাও উই নিড ইউর পারমিশন, এখন আমাদের প্রয়োজন আপনার সহযোগিতা, অ্যান্ড সাম ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এবং কিছু আর্থিক সাপোর্টস, হ্যাঁ। তো এটা হচ্ছে এই কয়েকটা যেই আছে অ্যাপ্লিকেশন আছে সেটার জন্য তুমি এই ফরম্যাটটা ব্যবহার করতে পারো। যদি চলে আসে অর্থাৎ রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, মেডিকেল এইড ফর ফ্লাড এফেক্টেড পিপল, সিঙ্কিং টিউবওয়েল রিপেয়ার, রোড রিপেয়ার, ব্রিজ রিপেয়ার, ক্যানেল, এগুলো যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে এই ডিসক্রিপশন ব্যবহার করতে হবে, যে ফ্লাড, হ্যাঁ, এখানে কি আছে, যে ফ্লাড হ্যাজ রিসেন্টলি ভিজিটেড ইন আওয়ার এরিয়া, হ্যাঁ, অর্থাৎ সম্প্রতি বন্যা আমাদের এলাকায় ভিজিট করেছে, পরিদর্শন করেছে। ইট হ্যাজ ড্যামেজড আওয়ার লাইফ অ্যান্ড প্রপার্টিস, এটি আমাদের জীবন এবং সম্পদের ক্ষয়ক্ষতি করেছে বা ক্ষতিগ্রস্ত করেছে। ম্যানি ফ্যাটাল ডিজিজেস হ্যাভ বিন ব্রোকেন আউট, হ্যাঁ, অনেক ভয়াবহ রোগের প্রাদুর্ভাব ঘটেছে। অথবা লিখতে পারো যে আওয়ার টিউবওয়েল হ্যাভ বিন সাঙ্ক, আমাদের
টিউবওয়েল ডুবে গেছে। আওয়ার রোড ব্রিজ ক্যানেল হ্যাভ বিন ড্যামেজ, আমাদের রাস্তা সেতু এবং খাল কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সো উই নিড, তাই আমাদের প্রয়োজন এইখানে অ্যাপ্লিকেশন নামটা বসাই দেবে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত ডেসক্রিপশন অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার লেখা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরো রাইটিং পার্টের সলিউশন দিয়ে দিলাম, যে এই আজকের এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো তাহলে 100% বিশ্বাস করি যে তোমার রাইটিং পার্ট, হ্যাঁ, তুমি সেরা রাইটিং পার্টটাই তুমি কিন্তু পরীক্ষার হলে লিখে আসতে পারবে। হ্যাঁ, রাইটিং পার্টের জন্য যে তোমার দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার ইনশাল্লাহ অবসান হলো। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।